Hi, hello and welcome. Oh, sorry. Hi, hello and welcome. আজকে আমি আপনাদের জন্য অসম্ভব আর বেসম্ভব যাই বলুন না কেন সেই রকম বেসম্ভব একটা টিউটোরিয়াল কিন্তু নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে একদিনই ফটোশপ শিখিয়ে ফেলবো। সত্যি আপনি টাইটেলে কিন্তু ভুল দেখেন নাই। ফটোশপে যা প্রয়োজন একজন ডিজাইনার হিসেবে আপনাকে প্রত্যেকটা টুলই কিন্তু শিখাবো। আর কোনো প্রবলেমে যদি পড়েন তাহলে তো আমি আছি, কমেন্ট করুন, আমি আপনাকে রিপ্লাই দিব। আর এছাড়াও আপনি কিন্তু আমাকে পেতে পারেন আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে, সাপোজ ফেসবুক। একদিনে ফটোশপ শেখার পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বটাতে আমি ফটোশপের যে বেস্ট ফিচারগুলো ডিজাইন করার ক্ষেত্রে বেস্ট টুলগুলো আপনাকে প্রতিনিয়ত ইউজ করতে হবে সেই টুলগুলোর সাথে পরিচয় করে দিব। তাহলে সর্বপ্রথম আপনাকে একটা আর্টওয়ার্ক নিতে হবে, নিয়ে ফাইল নিউ, যেমনটা আপনাকে দেখাচ্ছিলাম বিজনেস কার্ড তৈরি করার টিউটোরিয়ালে, নিয়ে আপনি যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নেবেন, অথবা এখান থেকে ইউএস পেপার সাইজ বা ইন্টারন্যাশনাল পেপার সাইজ। ইন্টারন্যাশনাল পেপার সাইজ হচ্ছে A4 পেপার, আর ইউএস পেপার হচ্ছে 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি পেপার। আমি এখান থেকে ওকে করব, একটা ডকুমেন্ট নিলাম। ওকে, সবচাইতে বেশি যে টুলটা আমি এখানে ইউজ করব এই প্যানেল থেকে, এখানে অনেকে আছে আপনাকে একটা একটা করে টুল পরিচয় করে দিবে যেটার বাস্তব ব্যবহার কিন্তু আপনি জানবেন না, বা আপনার প্রথমে এই সবগুলো টুল চিনে আপনার আসলেই কোনো কাজ নেই। আপনি রিয়েল লাইফ প্রজেক্ট থেকে যদি আপনি শিখতে পারেন তাহলে সেটা আপনার জন্য বেটার হবে। তো ফটোশপের সবচাইতে বেশি যে টুলটা ব্যবহার হয় সেটা হচ্ছে সিলেকশন টুল। এই টুলটা আপনি আমার অন্য টিউটোরিয়ালে যেমনটা দেখেছেন, যে কোনো একটা অবজেক্টকে আপনি সিলেক্ট করতে হবে। এখানে যে অবজেক্টটা আছে এটাকে আপনি সিলেক্ট করতে হবে। কী দিয়ে সিলেক্ট করবেন? সিলেকশন টুল দিয়ে। এটাকে আপনাকে নাড়াইতে হবে, আপনার নাড়ানোর দরকার আছে। সেক্ষেত্রে আপনি কী দিয়ে ধরে নাড়াবেন? এটাকে সিলেকশন টুল দিয়ে ধরে নাড়াবেন। সিলেকশন টুল দিয়ে ধরলে এটাই নড়বে কেন? এখানে তো আরও একটা থাকতে পারে। এখানে আমি আর একটা কালার দিব এটাকে। এখন আপনি এটাই কেন নড়বে? এখানে আমি এটাতে ক্লিক করে এটাই নড়ছে, আবার এটাতে ক্লিক করলে এটা নড়ছে। এটা কেন? এখানে ক্লিক করলে তো এই হলুদটা নড়ার কথা, বাট উপরটা নড়ছে। এখানে মজার বিষয় হচ্ছে সিলেকশন টুল, এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে কিন্তু আপনার কিছু মেনু থাকবে সবসময়, এগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে কখন কোনটা অ্যাক্টিভ আছে। এক্ষেত্রে আমি এখানে অটো সিলেক্ট বলে একটা অপশন আছে, এই অটো সিলেক্টটাতে আমি সিলেক্ট করে এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে লেয়ার সিলেক্ট করে দেবো। তাহলে এখানে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো সিলেক্ট হবে। যে লেয়ারটাতে ক্লিক করে টান দেবেন ওইটা সিলেক্ট হবে। এই পর্যায়ে আপনি নিশ্চয়ই ভাবছেন লেয়ার কী জিনিস। তাহলে লেয়ার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আপনি লেয়ার শব্দটার সাথে কি পরিচিত। আপনারা সাধারণত বার্গার খাওয়ার সময় 2-3 লেয়ারের বার্গার খাওয়া খুব পছন্দ করেন। যে জাম্বো সাইজের যে বার্গারটা 2টা লেয়ার থাকে চিজের বা আপনি যেটাই বলুন না কেন, সেখানে লেয়ার বিষয়টা কিন্তু আপনি ওইখানে ভালোভাবে পরিচিত। 2-3টা চিজের 2টা থাকে। এখন দেখুন, লেয়ার বলতে আমি বোঝাচ্ছি এখানে 2-3টা অংশ আছে এই ডিজাইনটার, একটা সাদা অংশ, একটা হলুদ অংশ, একটা গোলাপি বা এটা যে কালারই বলুন না কেন সেটা একটা অংশ। 3টা অংশ আছে এখানে। তাহলে 3টা অংশের মধ্যে এই নিচে যে সাদা অংশটা, এটা গোলাপি অংশের, হলুদ অংশের কারণে দেখা যাচ্ছে না, এবং হলুদ যে লেয়ার সেটার কিছু অংশ গোলাপি লেয়ারটার কারণে দেখা যাচ্ছে না। এটা কারণ হচ্ছে এই গোলাপি লেয়ারটা সবার উপরে আছে এবং এই হলুদ লেয়ারটা তার এই লেয়ারটার নিচে আছে এবং সাদা লেয়ারটা সবার নিচে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এই লেয়ারটা কোনটা উপরে কোনটা নিচে আছে সেটা আপনাকে জানতে হবে। আর সেটা জানতে হলে আপনাকে ফটোশপের লেয়ার প্যালেটটার সাথে পরিচিত হবে, এবং ডিজাইনের ক্ষেত্রে এই সিলেকশন টুলের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্যানেলটি আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে লেয়ার। সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই প্যানেলটি। এটা যদি আপনি এখানে দেখতে না পান, অ্যাজ অলওয়েজ আপনাকে উইন্ডো মেনুতে যেতে হবে, লেয়ারে ক্লিক করতে হবে। এটা গায়েব, উইন্ডো এবং লেয়ারে ক্লিক করলে এটা আসবে। এখানে যে টিকমার্ক দেয়াগুলো আছে সেগুলো হচ্ছে এখানে এই প্যালেটগুলো এখানে অন করা আছে। তো ওয়ার্ক স্পেস সাজানো নিয়ে কিন্তু আপনার একটা বেস্ট টিউটোরিয়াল আছে আমার, সেটা আপনি দেখতে পারেন। আমি এখানে টান দিয়ে এনে ছেড়ে দিব। এখানে আমি লেয়ার দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমি আপনাকে যেটা বলছিলাম যে 3টা অপশন আছে বা 3টা জিনিস আছে এই ডিজাইনের মধ্যে, সাদা, হলুদ এবং গোলাপি। তাহলে আপনি এখানে দেখুন, এই লেয়ার প্যানেলের মধ্যে 3টা জিনিস আছে, সাদা, হলুদ এবং গোলাপি। অলরাইট, তারপর আমি যদি এখানে আরেকটা লেয়ার অ্যাড করি, এখন দেখুন এখানে আরেকটা লেয়ার তৈরি হয়েছে। এখানে আমি সবুজ কালার দিব,
এখন হয়ে গেল 4টা লেয়ার। এবার আপনার লেয়ার সম্বন্ধে আপনার বুঝতে বাকি নাই যে কোনটা লেয়ার কিভাবে কাজ করে। এই সবুজটাকে এখন যদি আমি টান দিয়ে এই গোলাপিটার নিচে নিয়ে আসি, আপনি দেখুন গোলাপিটার নিচে এখানে সাদা একটা মার্ক আসছে, তার মানে এটা গোলাপিটার নিচে। আপনি যদি এখন হলুদটার নিচে নিয়ে আসেন, এখানে একটা সাদা মার্ক আসছে, এখন সেটা হলুদটার নিচে। আপনি এটাকে টান দিয়ে যদি এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে আসার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে একটা কালার চেঞ্জ হচ্ছে। এখানে ছেড়ে দিলে এটা ওই অবস্থানে আসবে। এবার আপনি জেনে নিলেন যে লেয়ার কিভাবে উল্টা পাল্টা করতে হয়, যে উপরে নিলেন নিচে নিলেন। আচ্ছা, লেয়ারে আমি তো এইখানে একটা এই ইলিপস টুল ড্রয়িং করে একটা নতুন লেয়ার তৈরি করলাম। আপনি যদি আপনার নিজের মঞ্চে যে এখানে একটা খালি লেয়ার তৈরি করবেন, তাহলে আপনি কীভাবে তৈরি করবেন? এই লেয়ার প্যালেটের নিচে আপনার কতগুলো বাটন আছে। সর্বার ডান পাশে যে বাটনটা সেটা হচ্ছে ডিলিট। এটাতে যদি আমি ক্লিক করি আর যে লেয়ারটা সিলেক্ট আছে এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। অবশ্যই আমাকে জিজ্ঞেস করছে ডিলিট করবে কিনা। ফটোশপ বেশ ভদ্র, ডিলিট করার আগে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে। আমি বলবো ইয়েস। আমি যদি ভবিষ্যতে তাকে মুখ বন্ধ করায় দেয় যে তুই এই কথা আমাকে আর কখনো বলবি না, তাহলে ডোন্ট শো মি অ্যাগেইন, সে আমাকে আর এই প্রশ্ন কখনোই করবে না। ইয়েস। ওকে, এই পর্যায়ে আপনি আর একটা নতুন লেয়ার নেবেন। আমি এই বাটনটাতে ক্লিক করব, নতুন একটা খালি লেয়ার তৈরি হয়ে গেছে। এই খালি লেয়ারটাতে আপনি একটা কালার দিয়ে, যে কোনো এক কালার দিয়ে ফিল করবেন। সেক্ষেত্রে আপনার হাতে এই টুল প্যালেটের মধ্যে কালারের দুইটা অপশন রয়েছে। উপরে একটা কালার, এটা নিচে একটা কালার। উপরের কালারটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, মানে মাথার পাশের। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে পিছনের, মানে আপনার পিছনে যেটা আছে কালার সেটা। আমরা ফটো তুলতে গেলে অনেক সময় বলি ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখে তুলতে হবে। সো বুঝতেই পারছেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড। এখন এই যে খালি লেয়ারটা, এটাকে আপনি যদি ফিল করতে চান, আপনি দুইভাবে ফিল করতে পারেন। আমি হলুদ কালার দিয়ে ফিল করব, ফোরগ্রাউন্ড কালার দিয়ে। এখন এখানে একটা টুল আছে, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এটা দিয়ে গ্রেডিয়েন্ট কালার নেওয়া হয়। আপনি দেখবেন যে এক পাশে লাল, এক পাশে নীল, এক পাশে হলুদ, এক পাশে কালো, ওই ধরনের কালার নেওয়ার জন্য কিন্তু এই টুলটা ব্যবহার করা হয়। এটাতে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন, আপনি এখানে একটা বাকেট পাবেন, মানে রঙের বালতি পাবেন। এখন উপরের লেয়ারে যে কালারটা আছে এবং এই বাকেট নিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন, উপরে যে কালারটা আছে এটা দিয়ে কিন্তু এই লেয়ারটা ফিল হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এই লেয়ারটা ফিল হয়ে গেছে। এখন নিচের লেয়ারগুলো যে আছে সেটা আপনি কীভাবে দেখতে পাবেন? এইখানে যে একটা চোখ আছে, এটা দিয়ে আপনি হাইড এবং এটা দিয়ে আপনি ভিজিবল এবং ইনভিজিবল করতে পারেন। এখন আপনি নিচের জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই পর্যায়ে আমি আবার এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আপনি দেখলেন যে কীভাবে একটা খালি লেয়ার নিতে হবে এবং এই লেয়ারটাকে ফিল করতে হবে। আচ্ছা, খালি আমি আরেকটা লেয়ার নিব। এটা ফিল করার আরেকটা খুব সহজ উপায় হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমরা যারা ডিজাইনার তাদেরকে বেস্ট প্র্যাকটিসের জন্য অবশ্যই কিবোর্ড শর্টকাটগুলো শিখতে হবে, কারণ হচ্ছে এতে আপনার কাজের স্পিড এবং প্রোডাক্টিভিটি বাড়বে। তাহলে আপনি কোন কিবোর্ডের শর্টকাটগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড এই খালি লেয়ারটাকে একটা কালার দিয়ে ফিল করবেন, সেক্ষেত্রে আমি সিলেকশন টুলটা আবার সিলেক্ট করে নিই। আর কিবোর্ডে বাম হাতে যে কোনো একটা আঙ্গুল দিয়ে, আমরা এই ক্ষেত্রে আপনার সাদা আঙ্গুলটা সাজেস্ট করছি, কন্ট্রোলে প্রেস করবেন এবং ডান হাতে আপনার কিবোর্ডে যে ব্যাক স্পেস আছে সেটাতে প্রেস করবেন, কন্ট্রোল সিলেক্ট থাকা অবস্থায়। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা দিয়ে ফিল হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আবার আপনি যদি ফোরগ্রাউন্ড কালার, এখানে হলুদ কালারটা আছে, এটা দিয়ে ফিল করবেন। আপনি কিবোর্ডে অল্ট বাটন প্রেস করবেন বাম হাতে, ডান হাত দিয়ে ব্যাক স্পেস দিবেন, আপনি দেখবেন যে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে গেছে। এখন তাহলে আপনার শিখে হয়ে গেল কিভাবে আপনি খালি লেয়ার কালার দিয়ে ফিল করবেন, যে কোনো একটা সিঙ্গেল কালার দিয়ে। আপনি এটাকে আবার ডিলিট করবেন, ডিলিট বাটন প্রেস করবেন, এই লেয়ারটা ডিলিট হয়ে গেছে। আর উপরে নিচে নেওয়ার জন্য তো আপনি জানেনই কীভাবে উপরে নিচে নিতে হবে লেয়ার। ওকে, তারপর আপনার এখানে যদি বেশ কয়েকটা লেয়ার থাকে, আপনি ডিজাইনের সুবিধার জন্য আমরা কিন্তু ফটোশপের ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে বা বিভিন্ন প্রিন্ট ডিজাইন করার ক্ষেত্রে 60 থেকে 70 ইনফ্যাক্ট 500-600 লেয়ার পর্যন্ত হতে পারে একটা ডিজাইনে, বা আরও বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা অর্গানাইজ করার জন্য সাপোজ হলুদ এবং গোলাপি এই দুটো হচ্ছে এক ক্যাটাগরি, এবং সবুজ আর এই ডাবল ক্লিক করে আমি অন্য একটা কালার নিলাম, এই কালার হলো একটা ক্যাটাগরি। এই দুইটাকে আমি সিলেক্ট করব। একটা সিলেক্ট করে এরপর কিবোর্ডে কন্ট্রোল ধরে এখানে আরেকটা ক্লিক করলে দ্বিতীয়টাও সিলেক্ট হবে। আর আপনি যদি কন্ট্রোল না ধরেন, একটাতে ক্লিক করলেন আবার আরেকটাতে ক্লিক করলেন, যে কোনো একটা সিলেক্ট হবে। তাহলে দুইটা সিলেক্ট করে এবার কিবোর্ডে কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। এখন এই গ্রুপ যে লেখাটাতে আমি ডাবল ক্লিক করে গ্রিন GREN, এখন আমি কিবোর্ডে এন্টার দিব। এই দুইটাকে আমি একটা গ্রুপ করে ফেললাম। এবার একসাথে দুইটাকে আমি হাইড করতে পারবো অথবা অন করতে পারবো।
আবার এই দুইটাকে আমি সিলেক্ট করব। এছাড়াও আপনি কিবোর্ড যে কোনো একটাতে ক্লিক করবেন, আপনি অনেক সময় এখানে অনেক লেয়ার থাকলে আপনি খুঁজে পাবেন না যে কোনটা বা আপনি কোনটা আপনি গ্রুপ করতে চান। সেক্ষেত্রে আপনি এটাতে একটা ক্লিক করবেন এবং কিবোর্ডে শিফট ধরে আপনি যেই লেয়ারটা অন্য যে লেয়ারটা সিলেক্ট করতে চান সেম গ্রুপে সেটাতে ক্লিক করবেন। এখন দেখুন এখানে ওই দুইটা সিলেক্ট হয়ে গেছে অটো। এবার Ctrl Z দিয়ে আপনি গ্রুপ করে নিন, এটার নাম দিন রেড আর ইডি, লাল গ্রুপ। ওকে, এখন দেখুন আমি দুইটা গ্রুপ করে নিলাম। এই পর্যায়ে আপনার গ্রুপ কিভাবে করতে হয়, নতুন লেয়ার কিভাবে নিতে হয়, লেয়ারে কালার কিভাবে দিতে হয়, এগুলো কিন্তু আপনার শিখে হয়ে গেছে। আর এছাড়াও আমি Ctrl Z দিয়ে যে কাজটা করলাম, এই কাজটা আপনি এই দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা বাটন আছে দেখবেন, ফোল্ডার বাটন। এটা যদি আপনি ক্লিক করেন দেখবেন যে এখানে একটা গ্রুপ তৈরি করে নিছে। আর কিবোর্ড শর্টকাট হিসেবে তো আমি বলছি Ctrl Z এখানে আপনি দিলেন আর ইডি এন্টার। আচ্ছা, এর পরবর্তী যে দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে, এটা হচ্ছে ফাংশন বা লেয়ারের যে একটা লেয়ারে অনেকগুলো আপনি ব্লেন্ডিং মোড অ্যাপ্লাই করতে পারবেন। ব্লেন্ডিং মোড নিয়ে কিন্তু আমার একটা আলাদা একটা টিউটোরিয়াল আছে, সেখানে প্রত্যেকটা লেয়ারে আপনি এখানে ডাবল ক্লিক যদি করেন, এইখানে যে যতগুলো অপশন আছে এই অপশনগুলো কী কাজ করে, কী কাজের জন্য আপনি ব্যবহার করবেন, সেজন্য আমার একটা আলাদা টিউটোরিয়াল আছে, লেয়ার টুলের ভিডিও টিউটোরিয়াল, আপনি সেটা দেখবেন, তাহলে এখানটার যে অপশনগুলো আছে সেটা ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে মাস্ক। হ্যাঁ, এই মাস্ক টুল হচ্ছে ডিজাইনের জন্য বা ফটো এডিটরদের জন্য ভয়াবহ 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 গুরুত্বপূর্ণ টুল। মাস্ক যেই অপশনটি আছে এটাকে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি ভালো ডিজাইনার হতে হবেন অথবা ফটো এডিটর হতে চান। এই পর্যায়ে আমি আপনাকে মাস্ক কীভাবে করতে হয় সেটা শিখাবো এবং মাস্ক কেন করবেন। তাহলে মাস্ক শেখার জন্য আমি আমার কিবোর্ডে কম্পিউটার থেকে দুইটা ছবি নিয়ে আসতে হবে আপনার জন্য। কী ছবি আনবো আপনার জন্য? আমার কম্পিউটারে যে কী ছবি আছে আমি নিজেই জানি না। অলরাইট, আমি এখান থেকে একটি ছবি অন করব, এখানে এনে ছেড়ে দিব, ড্র্যাগ করে এনে আপনি একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এখানে এনে ছাড়লে কিন্তু এই ডকুমেন্টটা অন হবে। আর আপনি যদি উপরে এখানে বারে এনে ছাড়েন, এখানে একটা প্লাস বাটন দেখা যাচ্ছে, নতুন একটা ডকুমেন্ট সে ওপেন করে নেবে। ওকে, এই ছবিটার সাথে আমি আরেকটা ছবির জোড়া লাগাবো, সেটা হচ্ছে এই ছবিটা, এটাকে আমি এখানে আরেকটা প্লাস। এখন আপনি চাচ্ছেন না ধান ক্ষেতের সাথে সরিষা ক্ষেত যোগ করবেন ধান ক্ষেতের জায়গায়, তাহলে আমি এখান থেকে এই ছবিটাকে টেনে ক্লিক করে এটার উপরে এনে ছেড়ে দিব। এটাকে আপনি আরেকভাবে আনতে পারেন, এখানে যে ডকুমেন্টটা আছে এটার মধ্যে আপনি রাইট বাটন ক্লিক করলেন, ডুপ্লিকেট লেয়ার, আর এই লেয়ারটার নাম হচ্ছে বাংলাদেশ 2-3, এটাতে আপনি বাংলাদেশ 2-3 সিলেক্ট করবেন ড্রপ ডাউন মেনু থেকে, ওকে করবেন, এই ছবিটা এখানে এসে গেছে। এখন আপনি সরিষা ক্ষেতটাকে এখানে যদি দেখাইতে চান আর পিছনের যে সাদা আকাশ সেটাকে যদি চেঞ্জ করতে চান, এটা আপনি বেশ কয়েকভাবে করতে পারেন। তো আমি যেহেতু মাস্ক শিখাবো আপনাকে, আমি এই পর্যায়ে শুধু মাস্ক টুলটা ব্যবহার করব। এটাতে Ctrl+T প্রেস করে আমি বড় করে নিলাম। তাহলে আমি আপনাকে আবার দেখাচ্ছি আমি এখানে বড় করার কাজটা কিভাবে করলাম। এটা আপনাকে প্রায় করতে হবে বিভিন্ন এলিমেন্ট ছোট বড় করার ক্ষেত্রে। লেয়ারটা সিলেক্ট করবেন ক্লিক করে, এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা সিলেক্ট করা আছে, কিবোর্ডে Ctrl+T দিলে আপনি এই জিনিসটা ছোট বড় করার জন্য যে প্যাডেলটা, সেই প্যাডেলটা পাবেন। এটা আপনি এখান থেকেও পেতে পারেন। এডিট, এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, এডিট, ট্রান্সফর্ম এবং স্কেলের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, স্কেলে ক্লিক করতে হবে। এখন দেখেন কতটা কমপ্লেক্স, আর আপনি খুব সহজে কিবোর্ডে বাম হাতে, কিন্তু ডান হাত কখনোই কিবোর্ডে ইউজ করবেন না, বাম হাতে Ctrl+T। এখন এটাকে আমি টেনে বড় করে নিলাম আমার সুবিধার জন্য, কিন্তু আপনি কিবোর্ড ফটোশপে এভাবে ছোট ছবি বড় করলে কিন্তু তার কোয়ালিটি হারায় যাবে, এবং সে ছোট জিনিসটাকে বড় করলে আপনি বুঝতেই পারছেন এটা পিক্সেলেটেড হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি নিচের যে ব্লু স্কাইটা আছে, এই স্কাইটা আমার ভালো লাগছে, কিন্তু এই ছবিটা ভালো লাগছে, এটার স্কাইটা ভালো লাগেনি, সেক্ষেত্রে আমি মাস্ক করে নিচের স্কাইটাকে দেখাবো। এখন মাস্ক বলতে আপনি কি বুঝেন? সাপোজ আপনি ফটোশপ চিনেন না, ফটোশপে আপনার সাথে কোনো সম্পর্ক নাই, আপনি মাস্ক শব্দটার সাথে কীভাবে পরিচিত? নিঃসন্দেহে আপনার মনে আসছে যে আপনারা মুখের মধ্যে মাস্ক পরে থাকি, নিজের মুখটাকে হাইড করে, কখনো নিজেকে গোপন করার জন্য অথবা অন্যকে ভয় দেখানোর জন্য মাস্ক পরে থাকি। তাহলে মাস্কের মানে হচ্ছে আপনার মুখের জায়গায় মুখ থাকবে, জাস্ট আপনি এটাকে কিছু একটা দিয়ে ঢেকে দিবেন। ফটোশপেও ঠিক তাই, আপনার যেই লেয়ারটাতে আপনি মাস্ক করবেন ওই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে মাস্ক বাটনটাতে ক্লিক করবেন। এখন আপনি এটা হচ্ছে আপনার মুখ,
এখানে একটা মাস্ক এসে গেছে সাদা। এখন আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে, সাদা এবং কালো। ফটোশপের মধ্যে মাস্কের ক্ষেত্রে দুইটা মাস্ক ব্যবহার হয়, এখানে অন্য কোনো কালারের এখানে জায়গা নেই, সাদা অথবা কালো। সাদা মাস্ক পরলে আপনার মুখ দেখা যাবে, কালো মাস্ক পরলে আপনার মুখ ঢেকে যাবে। কি বুঝলেন? ফটোশপের মধ্যে সাদা কাপড় দিয়ে যদি আপনি কোনো কিছু ঢাকেন ওইটা দেখা যাবে, কালো কাপড় দিয়ে যদি কোনো কিছুকে ঢেকে দেন সেটা মুছে যাবে। এখন আমি এই লেয়ারটাকে মাস্ক করছি, এখন এখানে কি কালার আছে? সাদা কালার, তার মানে সব কিছু দেখা যাচ্ছে। এখন আমি আপনাকে যেটা বলছিলাম কি কালার দিয়ে ব্রাশ করলে বা কি কালার দিলে দেখা যাবে না, ও হ্যাঁ আপনি ঠিক বলছেন, সেটা হচ্ছে কালো। এবার আপনার এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, যে দুইটা কালার আমি কথা বলছিলাম, এখানে সাদা এবং কালো সিলেক্ট করা আছে। এখানে কোনো কারণে যদি ফোরগ্রাউন্ড কালার পুরোপুরি ব্ল্যাক না হয়, আপনি এখানে যে উইন্ডোটা আছে এটাতে, এটার সবচেয়ে নিচের কর্নারে এসে কালো কালারটা পাবেন 000। ওকে, আমি আবার দেখাচ্ছি এই কালারটা কীভাবে সিলেক্ট করতে হবে। যেই কোনো টুল এখানে সিলেক্ট থাকা অবস্থায় কালোর উপরে ক্লিক করবেন এবং এটা ড্র্যাগ করে নিচে আনবেন, ওকে করবেন, কালো। এবার আপনাকে কিবোর্ডের আরেকটা নতুন টুলের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলটা কিবোর্ডে হচ্ছে বি, আর এখানে টুলের উপর থেকে আপনি যদি গণেন এখানে আসলে ব্রাশ আইকনটার সাথে আপনারা সবাই পরিচিত, রং করার ক্ষেত্রে এই ব্রাশটা ব্যবহার হয়। এই ব্রাশটা নিলাম। ব্রাশ টুল শেখার জন্য আপনাকে ব্রাশ টুল সিলেক্ট করার সাথে সাথে, যেমনটা বলছিলাম এর আগে, এখানে যে টুলটাই সিলেক্ট করেন না কেন উপরে এটার রিলেটেড আপনি কতগুলো টুলস কিন্তু আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে ব্রাশের সাইজ বড় করতে পারবেন, ব্রাশের সাইজ ছোট করতে পারবেন, ব্রাশে যেটা আপনি ড্রয়িং করবেন সেটা আপনি অপাসিটি বলতে হচ্ছে গাঢ়ত্ব। গাঢ়ত্ব বলতে আপনার একটা কালার কি 100% ব্ল্যাক হবে নাকি 50% ব্ল্যাক হবে, সেটা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপাতত আমরা এটাকে 100% রাখছি ডিফারেন্সটা বোঝানোর জন্য আপনাকে। আর ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য এখানে সাইজ দেখতে পাচ্ছেন, এখানে যে আইকনটি, এই আইকনটি আপনি সাইজ বাড়ানোর জন্য 5000 পর্যন্ত নিতে পারবেন, ছোট করার জন্য এখানে আনতে পারবেন। হার্ডনেস মানে হচ্ছে শক্ত এবং কোমল। এটা যদি সবার উপরে নিয়ে আসেন এটা একদম শক্ত হয়ে যাবে, এবং আর এটা যদি কমায় দেন তাহলে এটা কোমল হবে। কোমল এবং শক্ত দিয়ে আমি কী বোঝাচ্ছি এটা একটু পরে আপনি বুঝতে পারবেন। ওকে, আর এখানে অনেক ধরনের ব্রাশ আছে এবং ফটোশপের ব্রাশ কিনতেও পাওয়া যায়। আমি বেসিক ব্রাশের কথা বলছি, আপনার মাস্কের ক্ষেত্রে বেসিক ব্রাশগুলোই দরকার হবে। ওকে, এই পর্যায়ে আমি এই লেয়ারে এই মাস্ক যেটা আমি নিলাম কিছুক্ষণ আগে, এটা কিন্তু আমার অরিজিনাল মুখ, আর এটা হচ্ছে আমি সাদা কাপড় দিয়ে ঢেকে দিলাম। আপনাকে এই সাদা কাপড় সিলেক্ট করতে হবে। সাদা কাপড় সিলেক্ট থাকা অবস্থায় খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো করে লক্ষ্য করুন, এই সাদা কাপড়ে ক্লিক করতে হবে। যে সাইড কোনো একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানেও আসে এখানেও আসে। সাদায় থাকা অবস্থায় এখানে টুল বক্স থেকে নেবেন ব্রাশ নিয়ে উপরে থাকবে কালো কালার। এখান থেকে আপনি ব্রাশ যদি ছোট বড় করতে হয়, আমি যেমনটা বলছিলাম ছোট বড় এখান থেকে করতে পারবেন। এছাড়াও কিবোর্ডে শর্টকাট কিবোর্ড আছে, থার্ড ব্র্যাকেটের সাথে আমরা পরিচিত। থার্ড ব্র্যাকেটের বাম পাশটা যদি দেন ছোট হবে, ডান পাশটা কিবোর্ডে যদি ক্লিক করেন বড় হবে। ওকে, এখন এই সাইজটা আমার জন্য পারফেক্ট। এখন আমি এখানে ব্রাশ করি। কিছুক্ষণ আগেই বলছিলাম শক্ত এবং নরম বা শক্ত এবং কোমল। এখন দেখছেন এখানে যে এজ মানে কাছাটা, সেটা আপনি একেবারে হার্ড। এখন এটাকে যদি আমি কোমল করে দিই তাহলে আপনি দেখবেন যে এখানে একটা ফেদার সফট দেখছেন। আশা করি জিনিসটা আপনি এনজয় করছেন। এবার আপনি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে অপাসিটি হচ্ছে গাঢ়ত্ব। এই সময়টাতে আমি যখন একবার ব্রাশ করছি, একবারে নিচের যে লেয়ারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে, নীল আকাশটা দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আমার এখানে যে লেয়ারটা আছে এটাকে আমি কালো মাস্ক দিয়ে ঢেকে দিচ্ছি, যার ফলে আমার চেহারা নিচে যেই পিছনে যে অংশ আছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দেখা যাচ্ছে এখানে। ওকে, এখন আমি গাঢ়ত্ব কমায় দিয়ে যদি এখানে ব্রাশ করি, এখন দেখুন হালকা হয়ে মাস্ক হচ্ছে, একটু সাদা থেকে যাচ্ছে, একটু নিচের লেয়ারটা দেখা যাচ্ছে। আমি এইভাবে হালকা করে এইভাবে ব্রাশ করার চেষ্টা করব। আমি ব্রাশটা কিছুটা ছোট করে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। ও ঠিক এখানে এই কাজটা করা যাবে না, যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা ছেলের ছবি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি অন্য জায়গাগুলোতে করব, এই অংশটা আমি করব না।
এটা পুরোপুরি পারফেক্ট ডিজাইন হবে না, বাট আপনাকে মাস্ক বোঝানোর জন্য আশা করি যথেষ্ট এই ছবিটা। এখন দেখুন, মনে হচ্ছে যে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে পিছনের যে মাঠ, সবুজ মাঠ, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি আপনাকে, এখন আপনার অনেকটা মনে হচ্ছে যে সরিষা ক্ষেতটার শেষ মাথায় ছবিটা তোলা হয়েছে। এবং এখন দেখুন, আমি কিন্তু আমার অরিজিনাল যে ছবিটা, ছেলেটা, সেটাকে হারিয়ে ফেলছি। এখন এই মাস্কের মধ্যে, এই মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার সাদাটা উপরে নিয়ে আসবো, সাদা কালার। আমি আপনাকে যেমনটা বলছিলাম, সাদা দিয়ে যদি আপনি ব্রাশ করেন তাহলে আবার আপনার আগের জায়গায় আপনি ফিরে যাবেন। এখন কিছুটা বোঝা যাবে যে এই ছেলেটা সামনে, তার পিছন দিয়ে ওরা দৌড়াচ্ছে। আশা করি আপনি বুঝতে পারছেন আমি ব্রাশ, এখানে কিন্তু সাদা আর কালোর ফাংশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাস্কের মধ্যে অন্য কোনো কালারের ব্যবহার থাকবে না। কিবোর্ডে কন্ট্রোল এবং প্লাস বাটন যদি আপনি প্রেস করেন তাহলে বড় জুম এবং জুম আউট হবে। প্লাস হচ্ছে জুম, কিবোর্ডে কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। এখন আমি এখানে ব্রাশ করব হচ্ছে কালো দিয়ে। আমি এখানে কালো উপরে নিয়ে আসলাম। কিবোর্ডে যদি এক্স বাটন প্রেস করেন, এটা দিয়ে আপনি কালার উপরে নিচে নিতে পারবেন। আমি কালো কালারটা উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এখন তার পিছন দিয়ে ওই ছেলেরা হেঁটে যাচ্ছে। তাহলে আশা করি মাস্কটা কেন ব্যবহার করছি আপনার এই পর্যায়ে এসে আপনার বুঝতে আর বাকি নেই। আর যদি না বুঝেন তাহলে তো আপনাকে এই অংশটা আবার রিপিট করতে হবে, দেখতে হবে বারবার। এখন দেখুন, আমার এই লেয়ারটাকে আমি একটু আগে যেমনটা দেখাচ্ছিলাম যে লেয়ার হাইড করার যে বিষয়টা, এটা আমি হাইড করে দিই, এটা হাইড করে দিলাম। এখন দেখুন কি জিনিস ছিল আর কি হয়ে গেল এটা থেকে। এবার আমি নিচের লেয়ারটা হাইড করে দিব। এখানে আমি নতুন একটা লেয়ার নিব এবং ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এখানে যে কালারটা আছে এই কালারটা দিয়ে ফিল করবো। তাহলে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো আমি এই ছবিটাতে কী করেছি। এই ছবিটাতে মাস্ক দিয়ে এই সাদা অংশগুলা আমি হাইড করে দিয়েছি। এখন আপনি যদি এই সাদা অংশটাতে কিবোর্ডের শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করেন তাহলে মাস্ক হাইড হয়ে যাবে। তাহলে আপনি দেখতে পারবেন আগের ডিফারেন্সটা কি আর এই কী। ঠিক এই কাজটা কিন্তু আপনি এই ছবিটা পার্মানেন্টলি মুছে দিয়ে, এখানে আরেকটা টুল আছে, এখন সেই টুলটার সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ইরেজ টুল। এটা হচ্ছে আমরা কাঠ পেন্সিলের সাথে যে একটা টুল ব্যবহার করি কাঠ পেন্সিলে লেখা মোছার জন্য, এটাও সেই ইরেজ টুল। এই টুলটা আমি ফটোশপে একেবারেই ব্যবহার করি না, কারণ হচ্ছে এটা দিয়ে যে কাজটা করব সেই কাজটা আমি মাস্ক দিয়ে করি। কারণ হচ্ছে আমি মাস্ক দিয়ে করলে আমি আমার পুনরায় যেখানে ছিলাম সেখানে আমি ফিরে যেতে পারছি, কিন্তু ইরেজ টুল দিয়ে যদি কোনো কিছু মুছে দেই সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন আমি মাস্ক টুলটা ব্যবহার করব ইরেজ টুলের পরিবর্তে। এখন আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না পরিবর্তন, কারণ হচ্ছে আমি মাস্কটা ডিঅ্যাক্টিভেট করে রেখে দিয়েছি, কারণ এখানে আপনি ক্রস দেখতে পাচ্ছেন। আমি আবার কিবোর্ডে শিফট ক্লিক করে এই মাস্ক আইকনে একটা ক্লিক করব, মাস্কটা চলে আসছে। এখন দেখুন আপনার ছবিটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ফটোশপে কিন্তু 4-5টা লেয়ার ম্যানিপুলেট করে মাস্ক করে অসম্ভব সুন্দর ছবি তৈরি করা হয়, অসম্ভব ছবি এডিট করে তৈরি করা হয়। আশা করি মাস্ক জিনিসটা আপনার বোঝা হয়ে গেছে। এই পর্যায়ে মাস্ক, আরেকটা মাস্ক আছে, এটা হচ্ছে লেয়ার মাস্ক, আরেকটা হচ্ছে ক্লিপিং মাস্ক। সেই মাস্কটাও খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় দেখবেন যে আপনার নাম বা বিভিন্ন নামের মধ্যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেওয়া আছে। এখন আমি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ, এখানে একটা অপশন আছে মার্জ লেয়ার্স, দুটো লেয়ার একটা লেয়ার হয়ে গেছে। এখন দেখুন, এখন আলাদা কোনো কিছু নেই, বাট আমি দুইটা লেয়ারকে মার্জ করে নতুন একটা লেয়ার তৈরি করব। সেক্ষেত্রে কিবোর্ডে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে অল্ট শিফট কন্ট্রোল। বাম হাতে 3টা বাটন ধরে ডান হাতে কিবোর্ডে ই বাটন প্রেস করবেন। দেখবেন যে নিচের দুইটা লেয়ার মিলে উপরে একটা লেয়ার তৈরি হয়েছে। এবার আপনি নিচে দুইটা হাইড করে দিলে কোনো সমস্যা নেই, যে লেয়ারটা আছে এটা একটা লেয়ারে কিন্তু ওই ইমেজটা হয়ে গেছে। এবার আপনি ইচ্ছা করলেন এটাকে একটা গোল বলের মধ্যে নেবেন, আমাদের বাংলাদেশের ম্যাপের মাঝখানে যে বলটা আছে সেটার মধ্যে নেবেন। এখান থেকে আপনি টুলস থেকে
এবার আপনাকে এই টুলসটার সাথে পরিচিত হতে হবে। এখানে ডিফল্ট এই রেক্ট্যাঙ্গেল টুলটা দেওয়া থাকবে। রেক্ট্যাঙ্গেল মানে চার কোণা যে ইয়েটা, বর্গক্ষেত্রটা বা আয়তক্ষেত্র। এখানে প্রথম যে অপশনটা সেটা সিলেক্ট থাকবে রেক্ট্যাঙ্গেল। এখানে আপনি যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এখানে আরও কতগুলা টুল বের হয়ে আসবে। এই টুল প্যালেটের মধ্যে যে টুলটার পাশে এই ছোট্ট একটা আইকন দেওয়া আছে, আপনি দেখুন ছোট্ট একটা অ্যারোর মতো, এটা যেখানে আছে সেখানেই বুঝতে হবে ওই টুলটার সহকারে আরও কিছু টুল আছে। আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখলে এখানে আরও টুলস পাবেন। আমি ইলিপস টুলটা নিলাম। এবার আমি একটা ইলিপস ড্রয়িং করলাম। ইলিপসটা পুরোপুরি তো ইলিপস হয় নাই। ইলিপস মানে হচ্ছে চাঁদের মতো গোল হবে, এটা হয়ে গেছে একটা ডিমের মতো, এটা আমি ডিলিট করে দিলাম। চাঁদের মতো গোল করতে হলে আমাকে কী করতে হবে? কিবোর্ডে আমি বাম হাতে কিবোর্ডে শিফট প্রেস করব এবং এটাকে বড় ছোট করার চেষ্টা করব। আপনি দেখবেন এখন এটা অ্যাকুরেট শেপ হবে। এই পর্যায়ে কিন্তু আপনি নতুন একটা টুলের সাথে পরিচিত হলেন, সেটা হচ্ছে ইলিপস টুল। আমি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে কিছুক্ষণ আগে যেটা দেখালাম, প্যাডেলটা আনবো বড় ছোট করার, এটাকে আমি এবার বড় ছোট করতে পারবো। মাস্ক, ক্লিপিং মাস্ক যেটার কথা বলছিলাম। এখন আপনি এই সাদা লেয়ারটাকে নিচে নিয়ে আসবেন। ক্লিপিং মাস্ক করার জন্য আপনি যেই লেয়ারটাকে মাস্ক করবেন সেটাকে উপরে নিতে হবে, আর যেই শেপের মধ্যে বা যেই জিনিসটার মধ্যে মাস্ক করবেন সেটাকে নিচে রাখতে হবে। এখন আমি সাদার উপরে এই সবুজটা দিয়ে মাস্ক করব। এটাকে আমি সাদাটাকে নিচে নিয়ে নিলাম, সবুজ যে ছবিটা, এবং এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক যেটার কথা আমি আপনাকে বলছিলাম। এখন দেখুন আমি যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড অন করি, অথবা এখানে যদি হলুদ যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে যদি এখানে নিচে নিয়ে আসি সাদার নিচে, আর এটাকে যদি আমি অন করে দেই, এখন দেখুন এটা কেমন দেখাচ্ছে। আমি এখানে একটা ডার্ক কালার নিলাম, অল্ট ব্যাক স্পেস দিলে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা দিয়ে ফিল হবে, কন্ট্রোল ব্যাক স্পেস। এখন দেখুন আপনি এই মাস্কটা দিয়ে, ক্লিপিং মাস্ক দিয়ে কী করা যায়। ক্লিপিং মাস্ক আবারও বলে রাখি, ক্লিপিং মাস্ক খুব সহজ। যেই লেয়ারটা দিয়ে মাস্ক করবেন সেটা উপরে থাকবে, আর যেখানে মাস্ক হবে, যেই শেপ বা যে জিনিসের মধ্যে মাস্ক হবে সেটা নিচে থাকবে। আবার রাইট বাটন ক্লিক করে এটাকে আমি রিলিজ করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন রিলিজ ক্লিপিং মাস্ক। এই সাদা লেয়ারটা নিচে আছে যেটার মধ্যে মাস্ক হবে, আর মাস্ক যেটা দিয়ে করবো সেটা উপরে থাকবে, রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, এই কাজটা এখন আমি আমার নামের মধ্যে করতে পারবো। সাপোজ এবার আমি টেক্সট টুল নিব, টেক্সট টুল। আমি আপনাকে আর কি বলবো, আপনার ডিজাইন করার ক্ষেত্রে আপনার যে কোনো ডিজাইনের মধ্যে লেখা থাকবে, সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই এই টুলটার সাথে পরিচিত হতে হবে। আমি এবার টুলসটা টি দিয়ে কিন্তু দুইভাবে লেখা যায়। আপনি জাস্ট ক্লিক করলেন, এখান থেকে লেখা শুরু করে দিলেন, অথবা এটা হচ্ছে এক লাইনের জন্য। এখানে নতুন দুটি লেয়ার তৈরি হয়ে গেছে, সে দুটো আমি ডিলিট করে দিলাম সিলেক্ট করে কিবোর্ডে ব্যাক স্পেসের মাধ্যমে। আবার টি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এভাবে ড্রাগ করে ছেড়ে দিলেই এখানে একটা লেয়ার টেক্সট বক্স আসলো। এখানে আপনি যা লেখেন সব এই লেয়ারের ভিতরে থাকবে। দেখুন অটো নিচে লেয়ারে চলে আসছে, আমি কিন্তু এন্টার বাটন প্রেস করিনি, এই বক্সের মধ্যে লেখা হবে। আর এর আগে যেটা করছিলাম, এখানে যদি টেক্সট ডায়েরি লিখতে থাকি এটা কিন্তু শেষ মাথায় চলে যাবে, ফটোশপের আপনার যে আর্ট ওয়ার্ক সেটা পার হয়ে যাবে, বাট লেখা শেষ হবে না। সো আশা করি টেক্সট টুল নিয়ে আপনাকে ডিটেলস অনেক কিছু জানতে হবে, সেটা নিয়ে আলাদা অবশ্যই টিউটোরিয়াল আছে বা থাকবে, সেগুলো আপনাকে দেখতে হবে। এই পর্যায়ে আমি শুধুমাত্র এই টুলটার যেই টুলসগুলো গুরুত্বপূর্ণ সেই টুলসগুলোর সাথে কিন্তু আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি। টেক্সট, এখন আমি এখানে লিখব নাসের, NASER। আমি কিবোর্ডে কন্ট্রোল যদি ধরি তাহলে অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে যে কন্ট্রোলটি দিয়ে যে ট্রান্সফর্ম অপশনটা পাই, এটা আমি এখানে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করার সাথে সাথে পেয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার আমি কর্নারে ধরে এটাকে বড় করব, আবার টেক্সট বাঁকাবুকা হয়ে যাচ্ছে। এটাকে তার সঠিক ফর্মে রাখার জন্য কিছুক্ষণ আগে আমি ইলিপস যেভাবে ড্রয়িং করেছিলাম বা সার্কেলটা যেভাবে ড্রয়িং করেছিলাম, শিফট প্রেস করে, তাহলে লেখা তার অরিজিনাল ফর্ম হারাবে না। এবার আমি এটাকে এক পাশে নিয়ে আসি। এই লেয়ারটাকে আমি আমার নামের মধ্যে মাস্ক করব, সো নামটাকে নিচে নিয়ে আসি, ছবির লেয়ারটাকে উপরে নিয়ে যাই। এবার রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন দেখুন আপনি যেই ছবিটা মাস্কে হয়েছে আপনি এটাকে কিন্তু মুভ করতে পারবেন, আপনি যেখানে ইচ্ছে মতো প্লেস করতে পারবেন, কারণ এটা মাস্ক হয়ে আছে। আপনি যেখানে মুভ করবেন এটা সেখানেই যাবে। আচ্ছা, আপনি লেয়ার যে অপশনগুলো, লেয়ার স্টাইল, যেটা যেমনটা আমি আপনাকে বলছিলাম যে আমার লেয়ার স্টাইল নিয়ে একটি টিউটোরিয়াল আছে, লেয়ার স্টাইল নিয়ে আপনি সেই টিউটোরিয়াল দেখতে পারেন। এখানে কিন্তু আমরা একটা স্ট্রোক কালার দিতে পারি, স্ট্রোকটা আউটসাইডে যাবে। এটাতে একটা সাদা কালার দিলাম বা সবুজ কালার দিলাম,
আপনার ইচ্ছা যে কোনো কালার দিয়ে আপনি কিন্তু লেখাটাকে অনেক স্টাইল করতে পারেন। এটা হচ্ছে লেয়ার স্টাইলের কাজ। তাহলে 2 ধরনের মাস্কের সাথে কিন্তু আপনি অলরেডি পরিচয় হয়ে গেছেন। এই 2টা মাস্ক ফটোশপ ইউজ করা হয়। আচ্ছা, এরপর তারপর যে টুলসটা আমি সবচাইতে বেশি ইউজ করি ডিজাইনের ক্ষেত্রে, আমি ফটো এডিটের প্রসপেক্টিভে বলছি না, আমি ডিজাইনের প্রসপেক্টিভে বলছি। এই সিলেকশন টুল, টেক্সট, তারপর আসতেছে যে টুলটা সেটা হচ্ছে এখানে তো দেখালাম ইলিপস টুল, এবার আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে দেখাই। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এটা পুরোপুরি সার্কেল হয় নাই, পুরোপুরি আয়তক্ষেত্র হয় নাই, যেটা 4 বাহু সমান থাকতে হবে। আমি শিফট কিবোর্ডে ধরলে এটা কিন্তু একটা বর্গাকৃতি হবে, যার 4টা বাহুই সমান হবে। আচ্ছা, এখন কর্নারগুলো হচ্ছে একদম কোনা কোনা আছে, আর এখানে আরেকটা টুল আছে যেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এটা হচ্ছে কোনাগুলা গোল গোল করবে। আচ্ছা, কোনা কি মাত্রায় গোল করবে এখান থেকে এটা কিন্তু সেট করে দেওয়া যায়, অথবা আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর রেডিয়াস সাইজ কত হবে, আমি এখানে 500 বাই 500 পিক্সেল দিতে পারি। এখানে 500 দিলাম, রেডিয়াস এখানে 43 আছে। এটাকে আমি এখান থেকে যে কোনো একটা কর্নারকে 0 করে দেই, আবার এই কর্নারটাকে 0 করে বাড়ায় দেই। এখন দেখবেন এটা কেমন হয়। এই কর্নারটাকে 0 করে দেওয়াতে এটা পুরোপুরি এটা ডিলিট করে দিলাম। এখানে অনেক বেশি হয়ে গেছে, এখানে কম কম আছে, রেডিয়াস দেখতেই পাচ্ছেন। ঠিক সেম কাজটা কিন্তু আমরা ইলাস্ট্রেটর সিসিতে এই রেক্ট্যাঙ্গেল থেকে করতে পারবো। এখানে আমি শিফট ধরে এটাকে একটা ড্রয়িং করলাম, অথবা শিফট না ধরেই ড্রয়িং করলাম, এভাবে করলাম। এবার আপনি দেখুন এই কর্নার থেকে আপনি যে কোনো একটাতে ক্লিক করলে সবগুলো কর্নার রাউন্ড হবে সেম সাইজের মধ্যে। এবার আপনার এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এবার আপনাকে সম্পূর্ণ নতুন একটি টুলের সাথে পরিচয় করে দিচ্ছি ডিজাইনের ক্ষেত্রে, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ থাকবে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল। আপনি যে কোনো একটা কর্নারে ক্লিক করেন, দেখেন সবগুলো কর্নার হচ্ছে এখানে খালি, এটা সিলেকশন করার কারণে এটা একটু কালো দেখাচ্ছে। আমি আবার এটাকে সিলেক্ট করি। এবার আমি এখানে একটা সাইজ দিব 50, এখানে 50 হবে। সবগুলো 50 হচ্ছে, কারণ হচ্ছে এই শিকল দেয়া আছে, একটাকে বের করলে সবগুলো বের হয়ে যায়। এটাকে আমি 0-তে নিয়ে আসবো। এখন এই কর্নারটা একেবারে থাকবে না, আবার এই কর্নারটাকে আমি 0-তে নিয়ে আসবো। দেখলেন? তাহলে এটাকে আমি এই কাজগুলো করতে পারি। আচ্ছা, এই সেম জিনিসগুলা আপনি এই 3টা শেপের মধ্যে করতে পারবেন। 3টারই সেম, আপনি এটার মধ্যে এভাবে কর্নার বাড়ানো কমানোর যে বিষয়টা, কর্নার বাড়ানো কমানোর বিষয়টা শুধু এই 2টা টুলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। বাকি টুলগুলা হচ্ছে ইলিপস ডাইরেক্ট আঁকতে হবে, এটাতে আর কোনো অপশন নেই। পলিগন সেম, এটা আপনি এভাবে ড্রয়িং করতে হবে। এটাকে আমি কালার নিলাম। আচ্ছা, এখানে যে টুলসগুলো আছে সবগুলো হচ্ছে ভেক্টর। ভেক্টর মানে হচ্ছে এগুলা আপনি যে কোনো সাইজ করতে পারবেন। সাপোজ এটাকে আপনি যে সাইজই করুন না কেন, এটা তার কোয়ালিটি হারাবে না। এটাকে আপনি যে কোনো সাইজ করতে পারবেন, এটা ফেটে যাবে না, তার 100% কোয়ালিটি ঠিক থাকবে। অলরাইট, এখন আমি এটাকে একটা লাইট কালার দিই, যেহেতু এটা খুব চোখে লাগছে। এর পরবর্তীতে কাস্টম শেপ একটা টুল আছে। এখান থেকে এই টুলটা সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখুন উপরে যে প্যানেল, এখানে একটা পরিবর্তন আসে। কাস্টম শেপ সিলেক্ট করার সাথে সাথে প্যানেলে পরিবর্তন আসছে, তার মানে এখানে কিছু জিনিস দেখার আছে। ওকে, এখানে বেশ কিছু আইকন, ট্রেডমার্ক, রেজিস্টার্ড, কপিরাইট, এই জিনিসগুলো কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকেন। এখান থেকে যদি আমি কপিরাইট সিলেক্ট করি এবং এখানে আমি শিফট ধরে ড্রয়িং করার চেষ্টা করি, কপিরাইট চলে আসছে। এরপর এই পাতা যদি দরকার হয় বা টিক চিহ্ন দরকার হতে পারে ডিজাইনে, সেটা চলে আসবে। তারপর মিউজিক আইকনটা আপনি আনতে চান, সেটা চলে আসবে। হ্যাঁ, এখানে যে অবজেক্টগুলো আছে সবগুলো কিন্তু ভেক্টর, এগুলোকে আপনি যে কোনো সাইজে তৈরি করতে পারেন। আচ্ছা, তাহলে কাস্টম শেপ বা এখানে রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন টুলগুলোর সাথে আপনি পরিচিত হলেন। আর এগুলাকে আপনি কালার দিতে হলে ঠিক আগের মতোই আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হবে, অল্ট ব্যাক স্পেস দিলে ফোরগ্রাউন্ড কালার দিয়ে হবে। আর এগুলা তো অ্যাড করার ক্ষেত্রে আপনি আরও কিছু মজার জিনিস আছে, এটা হচ্ছে অ্যাডভান্স ডিজাইনারদের জন্য। আমার মনে হয় সেটা আপনাকে এই মুহূর্তে দেখানো ঠিক হবে না, তারপরও আপনাকে দেখাচ্ছি। আপনি যখন আমি এই লেয়ারগুলো ডিলিট করে দেই, এখানে একটা ড্রয়িং করি লেয়ার,
এই লেয়ারটা ড্রয়িং করার সাথে প্রত্যেকটা টুলসের উপরে কিন্তু কিছু সাব মানে সহকারী টুলস আসবে। এখানে একটা জিনিস আছে, আমি এখানে একটা লেয়ার নেওয়ার সাথে সাথে এই ইলিপস ড্রয়িং করার সাথে সাথে এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, যার ফলে আপনি এখানে যদি আমি আরেকটা লেয়ার নিই তাহলে আরেকটা লেয়ার তৈরি হবে। কিন্তু এই কাজটা তো আপনি কোনো ক্ষেত্রে কাজের কোনো ক্ষেত্রে দুইটাকে একটা লেয়ারের মধ্যে রাখতে চাইবেন, সেক্ষেত্রে এই বাটনটাকে নিউ লেয়ার থেকে কম্বাইন যদি দেন, এই নিউ লেয়ার থাকা অবস্থায় নতুন নতুন লেয়ার তৈরি করবে। কিন্তু কম্বাইন শেপ যখন দিবেন তখন এখানে যখন আপনি ড্রয়িং করবেন, আপনি দেখুন এখানে একটা আইকন কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, প্লাস প্লাস মানে যোগ হচ্ছে। এখন আপনি ছেড়ে দেন, নতুন কোনো লেয়ার তৈরি হয় নেই, দুইটা সেম লেয়ারের মধ্যে আছে। এখন আপনি যদি এখানে এই থাম্বনেইলটাতে এই কাস্টম শেপ, যে কোনো কাস্টম শেপে যখন আপনি নেবেন এখান থেকে, এখানে থাম্বনেইল থাকবে। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, এটাকে আপনি এখানে ক্লিক করে মুভ করেন, আপনি যে কোনো কালার দেবেন ওইখানে এই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এরপর ওকে করুন। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একই লেয়ারে দুইটা জিনিস নেওয়া যায়। আবার এখানে আপনি সাবট্রাক্ট মানে বাদ দিয়ে দেয়া, এখানে আইকন দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যেটা আছে সেটা থেকে বাদ যাবে। এখন আপনি যদি এখানে ড্রয়িং করেন দেখবেন এখানে অটো মাইনাস চলে আসছে। এখন ড্রয়িং করার সাথে সাথে এখানে যে অংশ ছিল সেটা চলে গেছে, সাবট্র্যাক্ট করেছেন আপনি। এভাবে আপনি ইনস্ট্রাক্ট ওই অংশগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এগুলো একটু অ্যাডভান্স, বাট আপনি প্র্যাকটিস করলে খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এই টুলসের কাজগুলো আমরা শেষ করলাম। এবার আমি এই টুলস থেকে আরও অন্য অন্য টুলসের মধ্যে কীভাবে ওর ডিজাইন কীভাবে বাড়াবো। এখন ধরুন এখানে একটা ইলিপস আমি ড্রয়িং করলাম, এটা থেকে আমি ওয়েব তৈরি করব। এখন ভাবছেন ওয়েব কীভাবে তৈরি করব? হ্যাঁ, আচ্ছা, এবার ফটোশপের এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুল সেটার সাথে আমি পরিচয় করে দেব। টেক্সটের পরবর্তীতে আসছে আমরা ইলিপস দেখলাম, ডাইরেক্ট সিলেকশন কী জন্য ব্যবহার করব সেটা দেখলাম, টেক্সট কীভাবে লিখবো সেটা দেখলাম। এখানে টেক্সটের আরও কিছু অপশন আছে, সেগুলো জন্য কিন্তু আপনাকে টেক্সটের জন্য আলাদা সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে হবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যান টুল। এবার আমি প্যান টুলের কাজ দেখাবো। ফটো এডিটের ক্ষেত্রে কিন্তু প্যান টুল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক এই সিলেকশন টুলের পরপরই। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইনের পার্সপেক্টিভ চিন্তা করেন তাহলে এবার আসছে আপনার প্যান টুলের কাজ। এখানে আপনি চাপ দিয়ে ধরলে কতগুলা অপশন আসবে, সবগুলো কিন্তু আপনার এখন দরকার হবে। ওকে, প্রথমে আমি উপরে যেটা আছে সেটা নিলাম, সেটা দিয়ে আমি কি করব? আমি এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে একটা শেপ তৈরি করলাম, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে একটা শেপ তৈরি করলাম। এখানে কিন্তু এই জিনিসটা সিলেক্ট থাকার কারণে নতুন নতুন ভেক্টর সে তৈরি করে নিচ্ছে। আচ্ছা, আমি যদি সাপোজ এই লেয়ারটা সিলেক্ট করা নেই তখন কি হবে? যদি নর্মাল একটা লেয়ার থাকে, আমি নতুন একটা লেয়ার নিলাম, সেক্ষেত্রে আমি ধরুন আমি সম্পূর্ণ হাইড করে দিলাম। এখন আমি যদি প্যান টুল দিই তাহলে কী হবে? এখানে কতগুলো লাইন তৈরি হবে, এছাড়া আপনি আর কোনো কিছু দেখতে পারবেন না। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি লেয়ারের পাশাপাশি একটা প্যালেটে যান, সেটা হচ্ছে পাথ প্যালেট, এখান থেকে কিন্তু একটা পাথ তৈরি হয়ে গেছে আপনার এটার কারণে। আর এই পাথ প্যালেটটি যদি আপনি দেখতে না পান, উইন্ডো পাথ এখানে ক্লিক করলে কিন্তু এই প্যালেটটি আপনি দেখতে পাবেন। ওকে, আর এই পাথটা ভিজিবল আছে কারণ হচ্ছে আমি পাথের লেয়ারটা সিলেকশন করার রেখেছি। এখন দেখুন এখানে আর কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন না, বাট এই পাথটা আপনি পরবর্তীতে আবার কাজে লাগাতে পারবেন। যখন পাথ লেয়ারে প্যালেটে যাবেন, পাথের এই লেয়ারে ক্লিক করবেন, এটা কিন্তু এখন সিলেকশন অবস্থায় আছে, এই পাথটা সিলেকশন অবস্থায় আছে। এখন পেন টুলের মধ্যে যে আপনি এটাতে আপনার এখানে আবার ডাইরেক্ট সিলেকশন টুলের দরকার হবে। ডাইরেক্ট সিলেকশন টুলের জায়গায় এখানে আছে পাথ সিলেকশন টুল। আমরা তখন এই টুলটা নিয়ে আলোচনা করিনি। এই পর্যায়ে আমি পাথ সিলেকশন টুলটা ব্যবহার করব। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন যে পাথটা সিলেক্ট হয়ে গেছে। পাথ সিলেক্ট করে আপনি কী করবেন? পাথ সিলেক্ট করতে এই মুহূর্তে আপনার কোনো কাজ নেই। আপনি এটাকে একটা সিলেকশন নিয়ে এখানে আপনি একটা কালার দিবেন, হয়তো আপনার উদ্দেশ্যটা এমন হতে পারে, তাই না? এবার আমি সিলেকশন টুলে যেটাকে মুভ করতে পারবো, আমি লেয়ারে যাব, এটাকে মুভ করব। দুটো লেয়ার একটা লেয়ার মধ্যে হয়ে গেছে, যেহেতু আমরা এটার জন্য হলুদটার জন্য নতুন কোনো লেয়ার নেইনি। ওকে, আমি এটি সব ডিলিট করে দেবো, এগুলো আমার কোনো দরকার নেই। আমার দরকার হচ্ছে শুধু পাথ যেটা ছিল সেটা। ওকে, আমি যদি পাথ প্যালেটে যাই, আমার পাথটা যেটা ছিল সেটা কিন্তু এখনও রয়ে গেছে। আবার পাথ সিলেকশন টুলে যাব। পাথ থেকে আমরা কীভাবে সিলেকশনে গেলাম?
পাথ সিলেকশন টুল, এটা সিলেক্ট হলো। এবার আমি যদি পাথটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এন্টার দেই, এটা থেকে কিন্তু আমি সিলেকশন তৈরি করতে পারবো। এখন ভাবছেন আমি সিলেকশন এটা দিয়ে তৈরি করবো কেন? সিলেকশন করার জন্য তো আরও অনেক টুল আছে। ওকে, সিলেকশন করার জন্য বাকি যে টুলগুলো আছে সেগুলোর সাথে আমি আপনাকে পরবর্তীতে পরিচয় করে দেব। প্রথমেই আমি যেহেতু ডিজাইন প্রসপেক্টিভ চিন্তা করছি, সেক্ষেত্রে আমি এখান থেকে আবার শুরু করলাম। ওই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। এটা লেয়ার ডিলিট করার মতোই, সরি, যেমনটা আমি আপনাকে দেখাচ্ছিলাম, ঠিক লেয়ার যেভাবে আমরা ডিলিট করি বা তৈরি করি, এখান থেকে কিন্তু আপনি এভাবে ড্রাগ করে লেয়ার ডিলিট করে দিতে পারেন, পাথ ডিলিট করে দিতে পারেন, অথবা নতুন পাথ নেওয়ার জন্য পাথের জন্য একটা লেয়ার নিলেন, এখানে আবার পেন টুল দিয়ে পাথ ড্রয়িং করা শুরু করলেন। এখন এই পাথ ড্রয়িং করার পর আপনার মনে হলো যে আপনি এটা অ্যাকুরেট ড্রয়িং করেন নাই, আর এখানে কতগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনি, দেখুন, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, পাঁচটা পয়েন্ট, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট আপনি কেন জানতে হবে? আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যান, ডাইরেক্ট সিলেকশন টুল এনে এই অ্যাঙ্করের মধ্যে আপনি যদি এবার ক্লিক করেন, আপনি দুই পাশে দুইটা ডান্ডা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় প্যাডেল। এটা দিয়ে আপনি এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো একটা অ্যাঙ্কর সিলেক্ট করতে পারবেন। এবং আপনাকে কিছুক্ষণ আমি ওয়েবের কথা বলছিলাম, এখন দেখুন কিভাবে ওয়েব তৈরি করতে হয়। আমি পাথটা তৈরি করছি, পাথটাকে এডিট করছি প্যাডেলের মাধ্যমে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এখন আপনার মনে হলো আপনি একটা এরকম অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবেন। যোগ করতে হলে আপনাকে পেন টুলে যেতে হবে। পেন টুলে যদি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি পাথের মধ্যে ক্লিক ওভার করেন, পাথের উপর নেন, তাহলে আপনি দেখতে পাবেন এখানে একটা প্লাস বাটন আসছে নতুন। এখন স্টার বাটন, এখন প্লাস বাটন দেখতে পাচ্ছেন কি পেন টুলের মধ্যে? এই প্লাস বাটন থাকা অবস্থায় আপনি যদি ক্লিক করেন, এখানে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে। আর এই পেন টুলটা আপনি যখন একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে নেবেন, অবশ্যই আপনাকে এই পাথটা সিলেকশন থাকা অবস্থায়, সাপোজ আমার এখন পাথটা সিলেকশন থাকা অবস্থায় নেই, খালি জায়গায়, এখন কিন্তু আপনি কোথাও কিছু দেখতে পাবেন না। আপনাকে এই পাথটা সিলেকশন থাকা অবস্থায় এবং সেটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এখন দেখুন আপনি পাথ সিলেকশন আছে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারছেন না, যোগ হচ্ছে না। আপনি যে কিছুক্ষণ আগে যে প্লাস এবং মাইনাস বাটনটা ছিল সেটা আসছে না, কারণ হচ্ছে আপনি সেটা দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেটা সিলেক্ট করেননি। আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, আপনি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাবেন। এই পর্যায়ে আপনি যদি পেন টুল দিয়ে নেন তাহলে আপনি প্লাস, এবং কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি নেন তাহলে আপনি মাইনাস দেখতে পাবেন। ঠিক এই টুলগুলোই কিন্তু এখানে প্লাস মাইনাস, এগুলো কিন্তু আপনার দরকার হয় না যদি আপনার এই লেয়ারটা সিলেক্ট থাকে। এবং ওকে, আমি এখানে যোগ করলাম, বিয়োগ করলাম। এবার বিয়োগ করব 1 2 3 4, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি বিয়োগ করে দিলাম। ওকে, কিছুই নেই আর এ পাশে। তো আমি কিছুটা পিছনে যাই কন্ট্রোল জেড দিয়ে। আপনি ফটোশপের মধ্যে কন্ট্রোল জেড দিয়ে 1 ঘর পিছনে যেতে পারবেন, শিফট কন্ট্রোল জেড দিয়ে 2 ঘর পিছনে যেতে পারবেন। ওকে, এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার পাথটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল মানে হচ্ছে এখানে এই কর্নারটা হচ্ছে গোল, এটাকে আপনি যদি কর্নার করতে চান, যেটাতে কোনো এরকম কার্ভ থাকবে না, ডাইরেক্ট কর্নার হবে, এটাতে আপনি এই যে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটা কনভার্ট টুল, কোনাকুনি একটা টুল চলে আসতেছে। এই টুল সিলেক্ট থাকার কারণে এখানে ক্লিক করলে এটা কোনাকুনি হয়ে যাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি মিন করছি। এই কাজটা কিন্তু আপনি পেন টুল সিলেক্ট থাকা অবস্থায়, আপনি বাকি যে 3টা টুলের কাজ কিন্তু পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় করতে পারেন। সেটা আপনি কীভাবে করতে হবে? আচ্ছা, এখানে খুব মজার বিষয় হচ্ছে আপনি যখন পেন টুল সিলেক্ট আছে, আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল ধরেন তাহলে এটা অটোমেটিক্যালি ডাইরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে, কারণ ফটোশপ জানে আপনি কোন টুলটা ব্যবহার করার সময় অন্য কোন টুলটা আপনাকে দরকার হবে। আপনি সবসময় যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে দেখেন আপনার রিলেটেড যে টুলটা, ওই টুলসের সাথে সেই টুলটা কিন্তু আপনি দেখে যাবেন। সাপোজ আমি যদি সিলেকশন অবস্থায় থাকি, তাহলে আমি যদি কন্ট্রোল ধরি তাহলে কোনো কিছু আসবে না, কারণ এই মুহূর্তে আমার কোনো কিছু দরকার নেই। বাট আপনি যদি টিতে থাকেন, তাহলে সাপোজ আপনি টেক্সট লিখছেন, আপনি এখন আপনার সিলেকশন টুলটা দরকার হতে পারে। আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করেন তাহলে কিন্তু আপনি এটা পুরোপুরি কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, আপনি মুভ করতে পারছেন, আপনি সিলেকশন টুলটা পেয়ে গেছেন।
আমি ঠিক এই জিনিসটাই আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। ওকে, এই পর্যায়ে আমি যেখানে ছিলাম আবার সেখানে ফিরে আসি। পাথ টুল, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পাথ সিলেক্ট করলেন এবং এটা কনভার্ট করবেন পেন টুল দিয়ে। কনভার্ট করার জন্য আপনি এই টুলটা সিলেক্ট না করে আপনি খুব সহজেই সেটা করতে পারেন কিবোর্ডে অল্ট প্রেস করে। অল্ট প্রেস করে এটার উপরে যান। এটা আপনার বাম হাত দিয়ে কিবোর্ডে অল্টার যেটা বলেন আর কি আমি সেটাকে বলছি অল্ট, সেটা প্রেস করে আপনি যদি অ্যাঙ্কর পয়েন্টের উপরে যে ক্লিক করেন তাহলে এটা কর্নার হয়ে যাবে। এখন ভাবছেন আপনি কেন কর্নার করবেন। এখন আমি এই পাথগুলো ডিলিট করে দিই, এগুলোর আমার কোনো কাজ নেই। আমি এখন আপনাকে ঢেউ শিখাবো কীভাবে ঢেউ তুলতে হয়। ওকে, আমি সাপোজ এরকম একটা অবজেক্ট নিলাম, সেটাকে আমি অল্ট ব্যাক স্পেস দিয়ে ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করলাম। এখানে ফোরগ্রাউন্ড কালার, নতুন লেয়ার। এখন এই ইলিপস টুলটাকে আমি কিভাবে ওয়েবে রূপান্তর করতে পারি, এখন আমাকে কোনো সন্দেহ নেই যে ডাইরেক্ট সিলেকশন টুলের সহায়তা নিতে হবে। আমি ডাইরেক্ট সিলেকশন নিব, এই পাথে এটাতে ক্লিক করব, এখানে টেনে নিয়ে আসব। আচ্ছা, এই প্যাডেলে ধরবো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, তারপর এটাকে এখানে টেনে নিয়ে আসব। আবার এটাকে এখানে কিছুটা তুলে দিব, এই প্যাডেলটাকে এখানে টেনে নিয়ে আসবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ওয়েব তৈরি করছি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, সামান্য একটা থেকে ইলিপস থেকে। তাহলে আপনি নিশ্চয়ই বিভিন্ন ডিজাইনে এই ধরনের এলিমেন্ট দেখে থাকেন ওয়েব। এবার আমি আপনাকে ওয়েব তৈরি করা হয়ে গেল। ওয়েবের মধ্যে কিন্তু একটা ঢেউ থাকে না, বেশ কিছু ঢেউ থাকে। এবার আমি লেয়ারটা সিলেকশন টুল দিয়ে, সবসময় আপনি কিবোর্ডে ভি প্রেস করবেন সিলেকশন টুলে আসার জন্য, আর সিলেকশন টুলে তো আপনাকে বারবারই ফিরে আসতে হবে। এখন কিন্তু আমি এটাকে মুভ করতে পারছি। ওকে, এটাকে আমি আরেকটা কপি করে নিলাম, ডাইরেক্ট টেনে এনে এখানে, অথবা কিবোর্ডে কন্ট্রোল জে, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিয়েছিলাম আপনার জানার জন্য। ওকে, এটাকে আমি উপরটাকে সাদা কালার দিব। আপনি যদি চান তাহলে এটাকে এখন কিছুটা নিচে নিয়ে আসবেন। এখন নিচের হলুদটা দেখা যাচ্ছে আর উপরে সাদাটা। আপনি যদি সাদাটাকে নিচে রাখতে চান, হলুদটাকে উপরে রাখতে চান, সেক্ষেত্রে সাদাটা কিছু উপরে উঠে নেবেন এবং লেয়ারে ড্রাগ করে হলুদটা নিচে নিয়ে আসবেন। এখন হলুদ লেয়ারটা নিচে চলে গেছে। এখন ওয়েব নিশ্চয়ই সমান হয় না, কোনটা উঁচু থাকে কোনটা নিচু থাকে। এবার আমি আবার ডাইরেক্ট সিলেকশনের হেল্প নিব ঢেউ নিয়ন্ত্রণের জন্য। সাদা লেয়ারটা সিলেক্ট করব, করে এই লেয়ারের মধ্যে ক্লিক করব এবং প্যাডেল দিয়ে এইখানে কিছুটা নামাই নিব। এখন নিশ্চয়ই আমার কিছু অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে হবে, সেক্ষেত্রে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট বাড়াই নিলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম আবার। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আমি নতুন ঢেউ তৈরি করে ফেললাম, উঁচু নিচু ঢেউ। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কি জন্য আমি এই টুলগুলোকে সবচাইতে গুরুত্বপূর্ণ টুল হিসেবে নির্বাচন করেছি। তাহলে কি কি টুল দাঁড়ালো সবচেয়ে গুরুত্বপূর্ণ? সর্বপ্রথম গুরুত্বপূর্ণ টুল বললাম যে সিলেকশন টুল, মুভ টুল, বা এটাকে মুভ টুল বলে, আমি আপনাকে ভুলই বলছিলাম যে সিলেকশন টুল। আচ্ছা, মুভ টুল এটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারপর যে টুলটা সেটা হচ্ছে লেয়ার প্যালেট, উইন্ডো থেকে লেয়ার। তার পরবর্তীতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এই টুলগুলো, ভেক্টর, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, লাইন বা কাস্টম টুল। লাইন টুল দিয়ে আপনি জাস্ট ডাইরেক্ট লাইন তৈরি করবেন উপরে নিচে। আর এগুলোর কালার নিয়ন্ত্রণের জন্য তো এখানে থেকে আপনি কালার নিয়ন্ত্রণ করতে পারবেন। কালার নিয়ন্ত্রণ করার উপায়গুলো আমি আপনাকে দেখাচ্ছিলাম। দুইভাবেই কালার নিয়ন্ত্রণ করতে পারেন, এখান থেকে ডাবল ক্লিক করেও কালার নিয়ন্ত্রণ করতে পারেন এবং এই টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে কালার নিয়ন্ত্রণ করতে পারেন। আশা করি এই টুলসগুলোর ব্যবহার আপনি শিখতে পেরেছেন। পেন টুল গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। টেক্সট বলাই বাহুল্য, টেক্সট নিয়ে আমি ডিটেলস আলোচনা করিনি, যেহেতু আপনাকে টেক্সটটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেটা আপনাকে ডিটেলস ভালোভাবে বুঝতে হবে, আর সেটার জন্য অন্য একটা টিউটোরিয়াল আপনাকে অবশ্যই দেখতে হবে টেক্সটের উপর। আর টেক্সটের জন্য বেশ কিছু মেনু থাকে, এখানে এ দেখতে পাচ্ছেন, এ দিয়ে। আর এটা যদি আপনি দেখতে না পান, উইন্ডোতে যে ক্যারেক্টার প্যালেটটি অন করতে হবে। আর ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চিনলেন, কীভাবে সুইচ করতে হয়, এই বাটনে ক্লিক করে সুইচ করতে হয়, অথবা কিবোর্ডে এক্স প্রেস করে সুইচ করতে পারবেন। আর ক্লিপিং মাস্ক এবং মাস্ক, দুইটা মাস্কের সাথে আপনি পরিচিত হলেন। এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি ফটোশপে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। আর ট্রান্সফর্ম টুল তো অবশ্যই জানতে হবে।
ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। হ্যাঁ, এই আপনি যদি এই টুলগুলোর সাথে পরিচিত হন, আপনি বেসিক যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন, কোনো সন্দেহ নেই। আর এখানে অনেক টুল দেয়া আছে। এখানে বেশিরভাগ টুল কিন্তু ফটো এডিটের জন্য কাজে লাগে। আপনাকে যদি ডিজাইনার হতে হয়, এই টুলসগুলো কিন্তু এনাফ। আর অনেক সময় কন্ট্রোল দিয়ে জুম করার পর আপনি চিন্তা করবেন আমি ডানে বামে কীভাবে যাব। সেক্ষেত্রে আপনাকে স্পেস বাটন, কিবোর্ডে স্পেস বাটন প্রেস করার সাথে সাথে এখানে একটা হাত আসছে। আপনি দেখেন কিবোর্ডে স্পেস, আমি যেটা বলছি সবচাইতে বড় যে বাটনটা সেটা হচ্ছে স্পেস, সেটাতে প্রেস করবেন, এবার ক্লিক করে ড্র্যাগ করুন। আর ঠিক সেম কাজটা যদি আপনি এখান থেকে করতে না চান, এখানে একটা হাত আছে, সরি এই হাতটা আছে, এই হাত দিয়ে আপনি করতে পারেন, আপনাকে কোনো কিছু ধরতে হবে না। আর ঠিক সেম কাজটা আপনার মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে প্রেস করলে এই হাতটা আসবে, আপনি মুভ করতে পারবেন। আশা করি লেয়ার, ডাইরেক্ট সিলেকশন টুল, মুভ টুল, টেক্সট টুল, পেন টুল, তারপর হচ্ছে এখানে যে শেপ টুলগুলো আছে এগুলোর সাথে আপনি পরিচিত হলেন, এবং আশা করি আপনি বেসিক যে ডিজাইন এলিমেন্টগুলো সেগুলো চিনতে সক্ষম হয়েছেন। আর প্রত্যেকটা টুলসে কিন্তু আমি আলাদা আলাদা টিউটোরিয়াল করব, সেগুলো থেকে আপনি প্রত্যেকটা টুলস সম্বন্ধে বা প্যালেট সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনার বেশ কাজে লাগবে ডিজাইনার হওয়ার ক্ষেত্রে, বা আপনার ডিজাইনার হওয়ার পথে টিউটোরিয়ালটি বেশ হেল্পফুল হবে। তাহলে আজকে টিউটোরিয়ালটা কেমন এনজয় করলেন? আশা করি আজকে টিউটোরিয়ালের প্রত্যেকটা জিনিস আমি আপনাকে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি। এছাড়াও কোনো প্রবলেম যদি আপনি ফিল করেন, কোনো স্পেশাল টুল নিয়ে যদি আপনি আমাকে টিউটোরিয়াল করতে বলেন, রিকোয়েস্ট করার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করেন। আর বলে রাখি, পরবর্তী যে টিউটোরিয়াল হবে সেটা হবে এক্সক্লুসিভ। আজকে যে এই টুলসগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আমি সম্পূর্ণ একটা ডিজাইন করব এই টুলসগুলো দিয়ে। আর আপনি জানলে হয়তো বা অবাক হবেন, গ্রাফিক রিভারে বেশিরভাগ টেমপ্লেটগুলো তৈরি হয় এই টুলসগুলো দিয়েই। এর বাহিরে আপনার কোনো টুলস দরকার হবে না, গ্যারান্টেড, আপনি যদি ইনভার্টো স্ট্যান্ডার্ড ডিজাইনার হতে চান। বিশ্বাস হচ্ছে না? বিশেষ না হলে পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন। আজকে যে টুলসগুলো ইউজ করেছি এর বাইরে কিন্তু আমি কোনো টুল ইউজ করব না, স্মরণ রাখবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।